মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ত্রস্মৃতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দুর্যোধন ভীমকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি একটি পিকনিকের আয়োজন করেছেন। হস্তিনাপুর থেকে একটু দূরে প্রমাণকোটিতে গঙ্গার তীরে অস্থায়ী আবাসের ব্যবস্থা করে ঢালাও খাবার দাবার রেখে পাণ্ডব এবং কৌরব ভাইদের সারাদিনের জলক্রীড়ার আয়োজন করা হলো। সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে, সবাই সবার সঙ্গে গল্প করছে। দুর্যোধনও নিজের হাতে ভীমকে খাবার খাইয়ে দিলেন। খাবারে ধীর প্রতিক্রিয়ার বিষ মেশানো ছিল। ভীম অন্যান্য ছেলেদের সঙ্গে খুব জলে ঝাঁপাঝাঁপি করে শেষে যেন আর চোখ খুলে রাখতে পারলেন না। তিনি কোনো মতে জল থেকে উঠে গঙ্গার পাড়ে ভূমিশয্যায় ঘুমিয়ে পড়লেন। এদিকে প্রমাণকোটিতে গঙ্গার তীরে সন্ধ্যা নেমে আসছিল। উদক ক্রীড়ন নামক অস্থায়ী আবাসগৃহে একটু একটু করে আলো জ্বলে উঠছিল। জলবিহার সেরে শ্রান্ত ক্লান্ত বালকদের কেউ কেউ ঠিক করলেন ওই অস্থায়ী আবাসগৃহেই থেকে যাবেন। কেউ থাকছেন, কেউ যাচ্ছেন, কেউ বস্ত্র পরিধান করছেন, কেউ খাবার খাচ্ছেন। এই হট্টগোলের মধ্যে কে গেল কে থাকলো সেটা কেউ ভালো করে খেয়াল করলেন না। ওদিকে অস্থায়ী আবাস থেকে বেশ খানিকটা দূরে, যেখানে গঙ্গা থেকে উঠেই ভীম শুয়ে পড়েছিলেন ভূমিশয্যায়, সেখানে তার উপর নজর রাখছিলেন শুধু একটি মাত্র লোক, তিনি দুর্যোধন। এই 17-18 বছর বয়সেই দুর্যোধন পাকা খুনির মতো ব্যবহার করছেন। তাঁর পরিকল্পনার কথা কেউ জানে না, এমনকি তাঁর প্রিয় ভাই দুঃশাসনও না। ভীমকে সংজ্ঞাহীন হয়ে সম্পূর্ণ স্থির হয়ে যেতে দেখে দুর্যোধন একা তাঁর কাছে এসে দাঁড়ালেন। তারপর শক্ত লতাগাছিতে বেঁধে ফেললেন ভীমকে, যাতে কোনোভাবে সংজ্ঞা ফিরে এলেও অন্য কোনো উপায়ে ভীম নিজেকে বাঁচাতে না পারেন। সম্পূর্ণ একা লতার বাঁধনে বেঁধে দুর্যোধন ভীমকে ফেলে দিলেন গঙ্গায়। দুর্যোধন ফিরে এলেন প্রমাণকোটির অস্থায়ী আবাসে। এসেই মিশে গেলেন ভাইদের সঙ্গে একই প্রক্রিয়ায়। তিনি এসে দেখলেন 4 পাণ্ডব ভাই অনুমান করছেন ভীম আগেই হস্তিনায় চলে গেছেন। কৌরব ভাইয়েরা অনেকে বললেন, হ্যাঁ, ভীম বোধহয় আগেই চলে গেছেন। ভীমের ব্যাপারে কৌরব এবং পাণ্ডবদের একই রায় শুনে দুর্যোধন একেবারে নিশ্চিন্ত হলেন। যাঁরা প্রমাণকোটির অস্থায়ী আবাসে থাকতে চাইলেন তাঁরা রয়ে গেলেন, আর যাঁরা হস্তিনায় ফিরতে চাইলেন তাঁরা হাতি ঘোড়া রথ যার যেমন ইচ্ছে তেমন বাহনে চলে গেলেন। দুর্যোধন গেলেন একটু পরে। কৌরব পাণ্ডবেরা অনেকেই চলে যাবার পর হয়তো নিশ্চিন্ত হতে চাইলেন ভীম তাঁর জলশয্যা থেকে আর উঠতে পারছেন না, অন্তত এই সময়ের মধ্যে। সত্যিই তো, ভীম উঠবেন কি করে? বিষের ঘোরে তাঁর সর্বশরীর অবশ হয়ে গেছে। তাঁকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে গঙ্গায়। মহাভারতের বর্ণনা অনুযায়ী সংজ্ঞাহীন অবস্থাতেই ভীম এসে পৌঁছলেন নাগ বসতিতে। তাঁর দেহ ভারে কত নাগ মারা গেল, কত নাগ তাঁকে তীক্ষ্ণ দন্তে দংশন করল। বিষে বিষক্ষয় হলো, ভীম সংজ্ঞা ফিরে পেলেন। অনেক সাপ তখনও তাঁকে দংশন করবার চেষ্টা করছে, কিন্তু ভীমের দেহে তারা দন্তস্ফুট করতে পারছিল না। বিষমুক্ত হয়ে চৈতন্য ফিরে পাবার সঙ্গে সঙ্গে ভীম তাঁর দেহস্থিত লতাজালের বন্ধন ছিঁড়ে ফেললেন। কতগুলি নাগকে মাটিতে পিষে ফেললেন। হতাবশিষ্ট নাগেরা সভয়ে গিয়ে তাঁদের রাজা বাসুকীকে এই অদ্ভুত সংবাদ জানালো। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই নাগেরা সর্পের সমান বর্ণিত হয়েছে মাত্র, আসলে এরা নাগ জাতির মানুষ। আমরা আগেই দেখেছি যে নগর নাগসা হয়, বা হস্তিনাপুর থেকে আরম্ভ করে মথুরা এবং সমগ্র উত্তর ভারতে নাগ জনজাতির মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিশেষত নদ নদী হ্রদের সঙ্গে এদের এক অদ্ভুত যোগ আছে। আর্যায়নের সঙ্গে সঙ্গে নাগ জনজাতির অনেকে আর্যদের বিরুদ্ধাচরণ করেন, আবার অনেকে আর্যদের সভ্যতা সংস্কৃতিতে নিজেদের সত্তা বিলীন করেন। কৃষ্ণ জীবনে যেমন নাগরাজ কালীয় এই বিলীন সত্যতার উদাহরণ, তেমনি পৌরাণিকতার বৃহৎ ক্ষেত্রে নাগরাজ বাসুকীও এই সত্তার অচিন্ত ভেদাভেদের উদাহরণ। আর্য সংস্কৃতি নাগরাজ বাসুকীকে এতটাই আত্মসাৎ করেছে যে তিনি পুরাণে ইতিহাসে ভগবানের অংশাবতার হিসেবে চিহ্নিত হয়েছেন। আমাদের ধারণা লতাজাল মণ্ডিত ভীম গঙ্গার জলে কোনোভাবে ভাসতে ভাসতে নাগবস্তিতে পৌঁছন। হঠাৎই এই বিশাল চেহারার বীরাকৃতি পুরুষকে দেখে
নাগ জনজাতির মানুষেরা তাঁকে বিষদিগ্ধ অস্ত্রের আঘাতে জর্জরিত করার চেষ্টা করে। ফল উল্টো হয়, ভীমের শরীর বিষমুক্ত হয়। তিনি সঙ্গে সঙ্গে লতার বাঁধন ছিঁড়ে নাগ জনজাতির মানুষদের আক্রমণ করেন। তাতে বেশ কিছু লোক হত হয় এবং আহতদের অবশিষ্টাংশ তাদের এই আকস্মিক বিপন্নতার কথা জানায় তাদের নেতা বাসুকীকে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। বাসুকীর লোকেরা ভীমের হাতে মার খেয়ে এসে তাদের নেতার কাছে নিবেদন করেছিল, মহারাজ, এ লোকটাকে কেউ বিষ খাইয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল। তা না হলে দেখুন, লোকটাকে প্রথম দেখেছি একেবারে নিথর অজ্ঞান, কিন্তু আমাদের দংশনের ফলেই লোকটার জ্ঞান ফিরে এলো। এখন দেখুন আমাদেরই কেমন মারছে, পিষে ফেলছে। আপনি একটু দেখুন মহারাজ। বাসুকী তাঁর নাগ চিহ্নধারী দলবল নিয়ে ভীমকে দেখতে গেলেন। মহাভারতের কবি লিখেছেন, মহামতি বাসুকী ভীমকে মহারাজ আর্যক সুরের নাতি বলে চিনতে পারলেন। পরিচয় প্রসঙ্গে দেখা গেল জননী কুন্তির মাতামহ আর্যক সুর নাগোত্তম বাসুকীর নাতি হন। পরিচয় পাবার সঙ্গে সঙ্গে ওরে, এ যে আমার নাতির নাতি বলে বাসুকী জড়িয়ে ধরেছেন ভীমকে। বাসুকী ভীমকে পেয়ে পরমপ্রীত হলেন। নাগদের সঙ্গে নিয়ে তিনি ভীমকে তাঁর আপন নাগ ভবনে প্রবেশ করলেন। আর্যক সুরের নাতি বলে ভীমকে অনেক ধনরত্ন, অনেক উপহার দিয়ে বাসুকী তাঁর মনের প্রসন্নতা জ্ঞাপন করতে চাইলেন। নাগ জনজাতির মানুষেরাও এতক্ষণে ভীমকে বেশ বুঝে নিয়েছে। আর্য সংস্কৃতির প্রতিভু হলেও এই মানুষটা যে একটু অন্যরকম এটা তারা বুঝে গেছে। তাছাড়া রতনে রতন চেনে। অতএব বাসুকীর নাগ পার্ষদরা বলল, আপনি যদি এই মানুষটার উপর এতই খুশি হয়ে থাকেন, তবে একে এত ধনরত্ন উপহার দিয়ে কি হবে? একে আমরা বরং একটু নাগ চিহ্নিত রস খাওয়াই। আমাদের এই রসকুণ্ডের এক এক কুণ্ড রস খেলে এ ছেলে 100 হাতির বল পাবে শরীরে। কাজেই যতক্ষণ এই রসচর্চা হয় তার জন্য ছেলেটিকে ছেড়ে দিন আমাদের হাতে। নাগেদের মধ্যে অত সভ্য ভব্য রুচিশীলতার ধ্বজা নেই, আর আর্যদের দেবকল্প সন্তান হলেও ভীমও এই ধ্বজাধারিত্ব পছন্দ করেননি। কাজেই নাগ জনজাতির মানুষেরা ঠিক লোক চিনেছে। বাসুকী আর কি করেন, আপন লোকেদের আগ্রহাতি সহ্যে ভীমকে ছেড়ে দিলেন তাঁদের সঙ্গে। রস যে নাগ জনগোষ্ঠীর আপন হাতে তৈরি এক উৎকৃষ্ট সুরা, তাতে আর সন্দেহ কি। কিন্তু এই রসপানের একটু নিয়ম কানুন আছে। সুরা যেহেতু এক অন্যতর আবেশ নিয়ে আসে শরীরে, অতএব সুরার প্রতি তাদের এক ধরনের সম্মান বোধও জড়িত আছে। যেখানে সেখানে দাঁড়িয়ে তারা মদ্যপান করে না। ভীমকেও এসব নিয়ম মানতে হলো। নাগেরা মহা সমারোহে ভীমকে সুরাগৃহে বা রসায়ন গৃহে নিয়ে গেল। নাগদের নিয়ম মেনে ভীমকে সেখানে বেশ হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে বসতে হলো। এমনকি যেভাবে যেদিকে মুখ করে সন্ধ্যা বন্দনাদি মঙ্গলাচরণ করতে হয়, ভীম সেইভাবে পূর্ব দিকে মুখ করে নাগেদের রস পান করতে আরম্ভ করলেন। কুণ্ডের রসায়ন শেষ হতে বেশি সময় লাগলো না। পোক্ত মানুষ, ভবিষ্যতে মহাবীর হবেন, অতএব এক নিঃশ্বাসে তাঁর এক একটি কুণ্ড খালি হতে লাগল। এইভাবে 8টি রসকুণ্ড শেষ হবার পর ভীমের কিঞ্চিত ঝিমুনি এলো। আর দেরি না করে নাগদের দেওয়া উৎকৃষ্ট শয্যায় শুয়ে পড়লেন ভীম। এদিকে ভীম যখন রস পান করছেন, ততক্ষণে 5 পাণ্ডবের 4 জন বাড়ি ফিরে এসেছেন, কিন্তু ভীম আসেননি। ধর্মপ্রাণ সরলমতি যুধিষ্ঠির তো দুর্যোধনের প্যাঁচ ঘোঁচ কিছুই বোঝেননি। তিনি বাড়িতে এসে কুন্তির কাছে বললেন, মা, ভীম আসেনি এখানে। তার তো আগেই চলে আসার কথা, কিন্তু এখানেও তো তাকে দেখছি না। সে গেল কোথায়? আমরা তো আসার আগে প্রমাণকুটির বাগান, বন, গঙ্গাতীর সব খুঁজে এলাম। যুধিষ্ঠির বোধহয় এতক্ষণে একটু জটিলভাবে ভাবছেন। তিনি জানেন ভীমের অভ্যাস আছে কাউকে না বলে এখানে ওখানে চলে যাবার, যা ইচ্ছে খাবার, এমনকি যেখানে ইচ্ছে ঘুমিয়ে পড়ারও অভ্যাস আছে ভীমের। তবে এতক্ষণ দুর্যোধনের মতো মানুষের সঙ্গে থাকতে হয়েছে বলেই, অপিচ দুর্যোধন পাণ্ডবদের সবার সঙ্গে অত্যন্ত সুব্যবহার করেছেন বলেই
যুধিষ্ঠিরের এখন নানা সন্দেহ হচ্ছে। তিনি বললেন, ভীমের ব্যাপারে আমার মন মোটেই ভালো কথা বলছে না। সে যে কোথাও ঘুমিয়ে আছে এ কথা আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। এখন আমার কেবলই সন্দেহ হচ্ছে তাকে কেউ মেরে ফেলেনি তো। যুধিষ্ঠিরের এই দুশ্চিন্তা এবং এই ঘোরতর সন্দেহ দেখে জননী কুন্তী একেবারে হাহাকার করে উঠলেন। কিছুদিন আগেই প্রিয়তম স্বামী মারা গেছেন, এখন এই বলজ্যেষ্ঠ পুত্রটিকেও কি হারাতে হবে? কুন্তী কেঁদে বললেন, শিগগির যা বাবা, ছোট ভাইদের সঙ্গে নিয়ে আরো একবার দেখে আয় চারিদিক। সে তো একবারও আমার কাছে আসেনি। অজানা ভয়ে ত্রস্তচকিত হয়ে কুন্তী মহামতি বিদুরকে ডেকে পাঠালেন। বিদুর ভূয়দর্শী মানুষ, ধৃতরাষ্ট্রের মন্ত্রিসভায় তিনি মন্ত্রীও বটে। কুন্তী বিদুরের কাছে নিজের অসহায়তার কথা জানিয়ে ভীমের অনুসন্ধান চালিয়ে যেতে বললেন। বিদুর পাণ্ডবদের নিয়ে গেলেন সেই প্রমাণকুটিতে। অনেকবার তাঁরা ভীমের নাম ধরে ডাকলেন, অনেক বনে তারা ভীমকে খুঁজে খুঁজে বেড়ালেন, কিন্তু পেলেন না কোথাও। কুন্তী এবার পরিষ্কার সন্দেহ প্রকাশ করলেন দুর্যোধন সম্পর্কে। বললেন, ভীমকে দেখে দুর্যোধন কখনো খুশি হয় না। দুর্যোধন খল স্বভাব এবং দুষ্ট বুদ্ধি, লজ্জা বলে তার কিছু নেই। উপরন্তু রাজ্যের লোভ তার এতই বেশি যে সে হয়তো কোনো কারণে ক্রুদ্ধ হয়ে ভীমকে মেরেই ফেলেছে। পরিস্থিতি বুঝে বিদুর বললেন, এসব কথা এত জোরে উচ্চারণ করবেন না কল্যাণী, আপনার শেষ পুত্রগুলিকে তো বাঁচাতে হবে। আপনি এইভাবে বললে লোক জানাজানি হবে, তাতে ওই দুরাত্মা পরে আপনার আরও ক্ষতি করতে পারে। আপনি এত ভাববেন না, আপনার পুত্রেরা সব দীর্ঘায়ু, ভীম ঠিক ফিরে আসবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার চতুর্শীতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান,